আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বিকালে লাইভে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? যারা আজকের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষা দিয়েছেন, কেমন হয়েছে আপনাদের পরীক্ষা? হ্যাঁ, আশা করি অন্যান্য ধাপের থেকে আজকের পরীক্ষা যারা দিয়েছেন তারা ভালোই দিয়েছেন পরীক্ষা। তো শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার প্রতি, সেটা হচ্ছে যে আপনারা আমাদের ক্লাসটা একটু বিভিন্ন গ্রুপে এবং আমাদের যে পেজগুলো আছে এগুলোতে শেয়ার করে দিবেন। আপনারা টাইম লাইনে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউবে আমাদের এই ভিডিও ক্লাসটা দেখবেন তারা অবশ্যই একটা লাইক বাটনে চাপ দিয়ে দিবেন, যাতে আমাদের এই ভিডিওটা বেশি বেশি রিচ করে। তো আমরা আজকে গণিত অংশের যে 18টা প্রশ্ন আসছে মানসিক দক্ষতার একটা প্রশ্ন সহ, এই 18টা প্রশ্নের বিস্তারিত এবং শর্টকাট সমাধান দেখা দিব। আপনারা ইতিমধ্যে আমাদের ফেসবুকে পোস্ট দেখেছেন যে আমাদের আজকের যে 18টা প্রশ্ন আসছে, একটা মানসিক দক্ষতা প্রশ্ন আমাদের মানসিক দক্ষতা বই থেকে আসছে। তাছাড়া বাকি 17টা প্রশ্ন আমাদের বেসিক ম্যাথ থেকে হুবহু অথবা একটু ডিজিট পরিবর্তন করে কমন আসছে। তো যাক আমরা শুরু করি। আপনারা সবাই ক্লাসটা শুরু করে দিচ্ছেন, শেয়ার করে দিচ্ছেন তো না? কে কোথা থেকে আমাদের ক্লাসটা দেখতেছেন আজকের? ওকে, তাহলে আমাদের সাউন্ড আজকে ক্লিয়ার আছে তো না? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, 1 নম্বর প্রশ্নটা দেখেন। 1 নম্বর প্রশ্ন বলছে যে একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত 6, 8, 10 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি? ঠিক আছে। আচ্ছা, আমরা সবগুলো প্রশ্নে যে স্টাইলে আজকে সমাধান করব সেটা হচ্ছে যে পরীক্ষার হলের স্টাইলটা আমি আগে দেখাই দিব। মানে অনেক সময় দেখা যাচ্ছে যে শর্টকাট টেকনিকটা সাধারণত শেষের দিকে দেখাই। এখন থেকে আমাদের ক্লাসগুলোতে রিভার্স স্টাইলে ক্লাস হবে, আগে শর্টকাট টেকনিক পরে বিস্তারিত। তাহলে আপনারা পরীক্ষার হলে আপনার কিভাবে করা লাগতো এই বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। তাহলে এখানে হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন, কিন্তু আজকে আমাদের যে সেটটা থেকে সমাধান করতেছি সেটা হচ্ছে যে 3697 সেটের প্রশ্ন। এইখানে এটা সিরিয়াল নাম্বারে ছিল 2 নাম্বার। তো 6 আর 10 ত্রিভুজের অনুপাত, কোণগুলোর অনুপাত আছে 6 আর 10। 6 আর 10 এখন উত্তর বাইর করতে বলছে কি, বলছে বৃহত্তম কোণের পরিমাণ কত। তো দেখেন এখানে অনুপাতগুলোকে যেহেতু 2 দিয়ে ভাগ করে ছোট করে নেওয়া যায়, তাহলে 3, 4, 5 করে নেওয়া যায়। বৃহত্তম কোণ হচ্ছে এই যে 5 অংশ যেটা, সেটা আমরা জানি একটা কোণের 3 কোণের সমষ্টি, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই 180 ডিগ্রির মধ্যে 3, 4, 5 এইগুলো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 12। তার মানে 12 ভাগের 5 ভাগ হবে অ্যান্সার। তাহলে 12 আর 15 গুণ করলে 180, 5, 15, 75। অর্থাৎ এখানে বৃহত্তম কোণটা হচ্ছে 75 ডিগ্রি। এই প্রশ্নটা এই যে 3, 4, 5 অনুপাতে দিলাম না, এটা আমাদের বেসিক ম্যাথের মধ্যে ত্রিভুজ অধ্যায় আছে। ঠিক আছে, আপনারা ছবিটা দেখে নিতে পারেন। আমরা যদিও ফেসবুকে পোস্ট দিয়ে দিছি, এই দেখেন আমাদের এখান থেকে হুবহু এই প্রশ্নটা আসছে আর কি। আচ্ছা, নেক্সট আসি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে যে একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ প্রতি বর্গমিটার। এটা হচ্ছে আপনাদের আজকে সেটে 3 নম্বর প্রশ্ন, সিরিয়ালে 2 নম্বর। 9 টাকা প্রতি বর্গমিটার, 9.5 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1824 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার? ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি যে এখানে আছে, আচ্ছা স্ক্রিনে কত নম্বর আসছে? ওকে, স্ক্রিনে সিরিয়াল সমস্যা নেই, দুটো দেওয়া আছে সিরিয়াল। তাহলে 3 গুণ, তো তাহলে প্রস্থটা যদি আমরা ধরি, দেখেন এই যে এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটার দৈর্ঘ্য যদি এই প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 3x। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে কত? 3x গুণন x। আর এটাতে খরচ হয়েছে কত টাকা? 1824 টাকা। এখন দেখেন এই যে প্রতি বর্গমিটারে খরচ হয়েছে 9 টাকা 50 পয়সা। তাহলে 9 টাকা 50 পয়সা দিয়ে যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করি, যে প্রশ্ন মতে পরীক্ষার হলের স্টাইলটা হচ্ছে কি, দেখেন এইরকম যে 3x গুণন x ইকুয়াল টু 1824 ডিভাইডেড 9.5। এই জিনিসটা বুঝলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুব দ্রুত পারা যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে যে এইখানে যদি আমরা টোটাল টাকা দিয়ে, মনে করেন আমার প্রতি বর্গমিটারে 10 টাকা খরচ হয়, এখন যদি 100 টাকা খরচ হয় তাহলে এখানে কত বর্গমিটার জায়গা আছে? তাহলে 1 বর্গমিটারে 10 টাকা, টোটাল খরচ যদি 100 টাকা হয়, এই 1 ইউনিটের খরচ দিয়ে মোট খরচকে বাইর করলে, ভাগ করলে টোটাল বর্গমিটার চলে আসবে। এই বর্গমিটারটার নাম হচ্ছে ক্ষেত্রফল।
আবার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে তো ক্ষেত্রফল আসবে, তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু ক্ষেত্রফল, এইভাবে করা যায়। তাহলে আসি যে এই যে 9.5 আছে না, এটা দশমিক তুলে দিয়ে এর কাটাকাটি করা যায়, 5 19 5 2 10, ঠিক আছে। 19 দিয়ে এখানে কাটলে 9 19 171, তারপর হচ্ছে 114 6, ঠিক আছে। আবার এই যে এই পাশে x আছে 3 আছে, 3টাকে ওই পাশে নিয়ে যাইতে হবে না, ডাইরেক্ট 3 দিয়ে এখানে কাটে দিবেন। তাহলে কি হচ্ছে 3 দিয়ে কাটলে হচ্ছে 32, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 64, 32 আর 2 64, x এর মান হচ্ছে 8। x এর মান যদি 8 হয়, এখানে চাইছে কি দৈর্ঘ্য চাইছে না, তাহলে প্রস্থ হয়ে গেল 8, তাহলে দৈর্ঘ্য হবে 3 8 24। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 24। দেখেন এই রকমের কতগুলা প্রশ্ন আমাদের বেসিক ম্যাথ বইয়ের 1024 পৃষ্ঠায় পরিমিতি অধ্যায়ে অনেকগুলা প্রশ্ন হুবহু একই রকম আছে। জাস্ট যারা আর কি পড়ছেন তারা দেখবেন। 47 নম্বর প্রশ্নটা দেখেন, 2021 সালের একটা পরীক্ষার প্রশ্ন, যে 3 গুণ বর্গমিটার 7.5 টাকা ঘাস লাগাতে 1822.50 টাকা। আবার 48 নম্বর প্রশ্নটা আছে যে একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ প্রতি বর্গমিটার 7.5 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে 1102.5 টাকা ব্যয় হয়, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। এই টাইপের প্রশ্ন কিন্তু এর আগে অনেকগুলো পরীক্ষায় অনেকভাবে আসছে, তো যারা প্র্যাকটিস করছেন আশা করি তারা খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছেন। আসি আমরা নেক্সটে ভগ্নাংশের প্রশ্নটা দেখব। ভগ্নাংশের প্রশ্ন হচ্ছে 3 নম্বরে, বলছে নিচের কোন ভগ্নাংশটি ছোট, ঠিক আছে। আচ্ছা, তাহলে ছোট বড় ভগ্নাংশ বাইর করার টেকনিকগুলো আমরা সবাই জানি। তাহলে এখানে একটু দেখি যে 1/3, তারপর আছে 3/7, 2/5 আর 4/9। এক্ষেত্রে আমরা আড়াআড়ি গুণ করে বাদ দিতে পারি, আবার সমহর সমলব এইভাবে চিন্তা করতে পারি। তো যেহেতু ডিজিটগুলো ছোট আছে, আড়াআড়ি গুণ করতে বেশি সময় লাগবে না, ঠিক আছে। আচ্ছা দেখেন এইখানে 3 এর উপর 1, এখানে 9 এর উপর 4, 9 এর উপর 3 দিলেই তো 3 ভাগের 1 ভাগ হইতো, যেহেতু এটা বেশি আছে তাহলে এটা বাদ। আবার আসি যে এখানে আড়াআড়ি যদি গুণ করি, মানে এটা হচ্ছে 3 এর 1 এর থেকে এটা বড় দেখে এই জন্য বাদ, কারণ যেহেতু আমাদের ছোট বাইর করতে হবে, তাহলে যেটা ছোট থাকবে ওটাকে রেখে দিব, আর যেটা বড় হবে ওটাকে বাদ দিয়ে দিব। তাহলে এই দুটোর মধ্যে কম্পেয়ার করি, 7 দুগুণা 14, 3 5 15, 15 আর 14, যেই পাশের গুণফল ছোট ওইটাই ছোট আর অন্যটা বড়, তাহলে এটা বাদ। মানে এই দুটার মধ্যে এটা ছোট হলো, এটা বড় হলো, এটা বাদ। এবার আসি 5 এর 2 আর 3 এর 1 এর মধ্যে রিলেশন। একটু প্র্যাকটিক্যালি দেখেন যে 5 এর 1, ঠিক আছে, এখানে 2 আছে না, তাহলে 3 দুগুণা 6 আর 5 কে 5, অর্থাৎ এই পাশে বড় ছোট হচ্ছে, এই পাশে বড় হচ্ছে, তাহলে এটাও বাদ। তাহলে সব থেকে ছোট হচ্ছে 3 এর 1। আশা করি আড়াআড়ি গুণের এই সিস্টেমটা আপনাদের জানা আছে। তো দেখেন এই প্রশ্নটা হুবহু আমাদের বেসিক ম্যাথ বইয়ের 111 নম্বর পৃষ্ঠায় 22 নম্বর অঙ্কটা হুবহু আসছে। এই প্রশ্নটা কিন্তু কমন আসছে কোথা থেকে, নির্বাচন কমিশনের 2021 সালে পরীক্ষা আসছে, যে নিচের কোন ভগ্নাংশটি ছোট। আপনারা ডিজিটগুলো একটু মিলাই দেখতে পারেন, যাদের কাছে বই আছে হুবহু মিলে গেছে। আচ্ছা নেক্সটে আসি আমরা 4 নম্বর প্রশ্নটা দেখেন। হ্যাঁ আচ্ছা, সবাই কি সুন্দরভাবে বুঝতে পারতেছেন বলেন তো? এই ভগ্নাংশের প্রশ্নটা কি সবাই ক্লিয়ার? আচ্ছা ওকে, নেক্সট আসি 4 নম্বর প্রশ্ন। বলতেছে যে আপনাদের 11 নম্বর প্রশ্ন হচ্ছে সেটের ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ ভাজকের 1/3। তো এগুলো তো ক্লাস 5 এর 4এও আছে মনে হয়, ঠিক আছে। তো 4 5 এর পরীক্ষার প্রশ্ন, তাহলে না পড়া তো কিছু নাই, যা হচ্ছে দ্রুত যোগ বিয়োগ গুণ ভাগ পাতে হবে। তাহলে ভাজক কোনটা? ভাজক হচ্ছে এইটা, ভাজ্য এইটা আমরা জানি না, ভাগফল হচ্ছে 25 আর ভাগশেষ 1/3। 78 এর 1/3 মানে হচ্ছে 26। তাহলে দেখেন যে এই 78 আর 25 গুণ করে 26 যোগ করতে হবে, তাই না? তাহলে একটু ভাবি যে 25 আর 78 গুণ করতে সময় লাগতেছে, কিন্তু যদি আমি 80 নেই, 80 আর 25 গুণ করলে 200, 2000। এখন এর সঙ্গে যেহেতু এখানে 2টা 25 কম আছে, তাহলে 50 বাদ দিতে হবে, আবার এখানে 26 যোগ করতে হবে। তাহলে আমরা একেবারে 24 বাদ দিলেই তো হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 1976। মানে এই যোগ বিয়োগ গুণ ভাগের টেকনিকগুলো একটু ভালো করে জানা থাকলে দ্রুত ক্যালকুলেশন করা যাবে। মানে অনেক রাস্তা ঘুরে না আসে, সরাসরি রাস্তায় যাওয়াই হচ্ছে যোগ ভাগ দ্রুত পাওয়ার সিস্টেম। তো যাই হোক, এই প্রশ্নের অ্যান্সার 1976, এটা আপনারা সবাই মোটামুটি পারবেন। এই প্রশ্নটা আসলে হুবহু কমন ফেলা তো কঠিন, কারণ ডিজিটগুলো চেঞ্জ করে দিলেই তো নতুন প্রশ্ন আসে। যা শুধু ভাজ্য ভাজক ভাগফল এইগুলো বাইর করা জানলেই হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমাদের এই প্রশ্নটাও 33 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর প্র্যাকটিস পার্টে এরকম ভাজক ভাজ্য ভাগফলের একটা প্রশ্ন আছে, ঠিক আছে। আপনাদের কাছে যাদের কাছে আমাদের বেসিক ম্যাথ বইটা আছে তারা একটু মিলাই দেখতে পারেন। এই দেখেন এই যে প্রশ্নটা আছে না, এই বইটা আছে, এই বইটাতে যাদের কাছে আছে তারা এই বইটার পৃষ্ঠা নম্বরগুলো বাইর করে আজকের প্রশ্নগুলো মিলাই দেখতে পারেন। ওকে, আমরা আসি নেক্সট প্রশ্ন 5 নম্বর আপনাদের শীটে 13 নম্বর, যেটা হচ্ছে যে আজকের পরীক্ষার সেটে
13 নম্বরের প্রশ্ন বলতেছে যে কয়ের 15% যদি ক্ষয়ের 20% সমান হয় তবে ক অনুপাত খ সমান সমান কত। দেখেন ক এর 15% আর ইকুয়াল টু খ এর 20%। এই ধরনের অঙ্ক দেখি দুই পাশে যদি 5 দিয়ে কাটি তাহলে 3 আর 4, তাহলে অ্যান্সার হচ্ছে 4:3। এটা হচ্ছে পরীক্ষার হলের স্টাইল। এখন যদি আপনি লিখে লিখে করতে যান তাহলে কি করবেন, কয়ের 15% মানে হচ্ছে নিচে একটা 100, ক্ষয়ের 20% মানে নিচে একটা 100, কাটাকাটি করলে 3/20, এখানে কাটাকাটি করলে হচ্ছে 1/5, ঠিক আছে। দেখেন তার মানে হচ্ছে 3 ক/20 ইকুয়াল টু খ/5, ঠিক আছে। আর গুণ করলে 15 ক ইকুয়াল টু 20 খ, ঠিক আছে। তাহলে ক/খ ইকুয়াল টু 20/15, কাটাকাটি করলে হচ্ছে 4/3, তার মানে ক অনুপাত খ সমান সমান 4:3। এটা হচ্ছে ফর্মাল স্টাইলের সমাধান। বাট এই ফর্মাল স্টাইলের সমাধান তো এমসিকিউ পরীক্ষা করার সময় পাবেন না, এই জন্য যেভাবে বললাম এইভাবে। এখন এটা বললাম যে এটা তো শেখানো হলো না, শেখানোর টেকনিকটা কি দেখেন, আমাদের বেসিক ম্যাথ বইয়ে 304 নম্বর পৃষ্ঠায় এই 13 নম্বর প্রশ্নটা কত সুন্দরভাবে আলোচনা করে দেওয়া ছিল এবং প্র্যাকটিক্যালি উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে। আমি মার্ক করে দিছি যে 10% ইকুয়াল টু 5%। দেখেন আপনারা মাঝখানে 54 নম্বর অঙ্কের ওইখানে সুন্দরভাবে মার্ক করে দেওয়া আছে 10% ইকুয়াল টু 20%। এরকম যদি একটা সংখ্যার 10% ইকুয়াল টু আরেকটা সংখ্যার 20% হয় তাহলে নর্মাল অনুপাত বানিয়ে এটাকে উল্টাই দিতে হয়। কেন উল্টাই দিতে হয় এর লজিকের জন্য অনেক কথা বলতে হবে। যা ছোট আকারে যদি বলি, দেখুন এটা এটা ছবিটা, আচ্ছা। তাহলে এটাতে কয়েক সেকেন্ডে পারার জন্য এই পার্সেন্টেজটাকে উল্টাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা উল্টানোর লজিক হচ্ছে যে যার পার্সেন্টেজ কম সেই সংখ্যাটাই হচ্ছে বড়। আমি এখানে আমাদের বইয়ে 304 নম্বর পৃষ্ঠায় 53 নম্বর অঙ্কে এই ম্যানেজার এবং পিয়নের বেতন দিয়ে অনেক ইন্টারেস্টিং একটা উদাহরণের মাধ্যমে বোঝাই দিছি। আপনাদের যাদের কাছে বই আছে তারা বের করে দেখে নিতে পারেন যে এই যে 30 সেকেন্ডের অঙ্কটা কিভাবে 5 সেকেন্ডে করা যাবে এবং খাতা কলম ছাড়াই অঙ্ক রিডিং পরে অ্যান্সার বলা যাইতো। এই যে প্রশ্নটা আসছে 15% আর 20% না, 4:3, এটা রিডিং পরেই বলা সম্ভব। কিন্তু এই জন্য তো আপনার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আর বেসিক কনসেপ্ট মানে হচ্ছে বেসিক ম্যাথ বইয়ের ভেঙে ভেঙে আলোচনাগুলা। ওকে, তাহলে আসি আমরা নেক্সটে। বৃষ্টি সংক্রান্ত একটা প্রশ্ন আসছে প্রবাবিলিটির, এটা পিন কমেন্টটা দেওয়া হয়নি। এমএসটি হাওয়া আক্তার 3:4 হবে না, এইটাই কিন্তু আমাদের বইয়ে সুন্দর করে বলা আছে। মনে রাখবেন দুজনের পার্সেন্টেজের তুলনা করার সময় যার পার্সেন্টেজ বেশি অনুপাতে তার অংশই কম হয়। আমি আমাদের ফেসবুকে গ্রুপে সুন্দর করে পিডিএফ একটা আপলোড দিয়ে দিছি এবং ছবিগুলো শেয়ার করছি। আপনারা এই প্রশ্নটার ছবিটা বাইর করে একটু দেখবেন যে বেসিক ম্যাথ বইটা এমনি এমনি বাজারের সেরা বই না। কারণ এখানে আপনার যেই যে জায়গায় ভুল হইতে পারে, এই যে এমএসটি হাওয়া আক্তার যেভাবে বলছেন না যে 4:3 না বলে 3:4 বলতেছেন, কেন বলতেছেন? কারণ এই কাটাকাটি করে সরাসরি না, কারণ আপনার বোঝার ভুল আছে। যার পার্সেন্টেজ কম সে বড়। কেন বড় এটা ব্যাখ্যা যদি বুঝতে চান, এবং এরকম আরো অনেকগুলো প্রশ্ন আসে আমাদের বেসিক ম্যাথ বইয়ের 304 নম্বর পৃষ্ঠা বের করে দেখেন, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন বলতেছে যে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2022 সালের মে মাসের 4র্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ওই সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? এই প্রশ্নটা নিয়ে অনেকেই অনেক ধরনের কনফিউশনে থাকেন, তো তাদের কনফিউশনগুলো আমরা দূর করে দিব ইনশাআল্লাহ। একটু দেখেন যে এটা বিসিএস এর বিগত সালের প্রশ্ন, 36তম বিসিএস এই প্রশ্নটা আসছিল আমাদের বেসিক ম্যাথ বইয়ে আছে। জাস্ট আগে সমাধানটা দেখা দিই। সেটা হচ্ছে যে 2022 সালে 4র্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে 5 দিন। তাহলে দেখেন সপ্তাহ 2022 সাল না, 2022 সাল সমস্যা নাই। তারপর কি বলতেছে যে মে মাস সমস্যা নাই। মে মাস কত দিন? 31 দিন। এখন আসি যে 4র্থ সপ্তাহে, তাহলে প্রথম সপ্তাহ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে 4র্থ সপ্তাহ, এখানে 1 2 3 4 5 6 7, এই যে 7 দিন আছে। এই সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, মানে এই সপ্তাহে তো অবশ্যই একটা রবিবার আছে, ঠিক আছে না? কারণ এক সপ্তাহে তো একটা বার থাকবেই। কোনটা রবিবার জানি না, রবিবার। এখন এই সপ্তাহে কয়দিন? 7 দিন, তাই না? এই 7 দিনের মধ্যে বৃষ্টি হয়েছে কয়দিন? 5 দিন। মনে করি এই প্রথম দিন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 5 দিন বৃষ্টি হয়ে গেছে। তো এখন বলতেছে যে ওই সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, আপনারা তো বলের অঙ্কগুলো খুব ভালো পারেন, তাই না? মনে করেন তো এখানে 5টা কালো বল আছে আর 2টা সাদা বল আছে। এখন যে কোনো একটা বল নিলে এইটা সাদা হওয়ার সম্ভাবনা কত? এই যে সাদা হওয়ার সম্ভাবনা যে বলতেছি, তাহলে অ্যান্সারটা কি 7/2 নাকি 7/1? অবশ্যই 7/2 হবে, কারণ এই দুইটার মধ্যে কোনটা স্পেসিফিক বলতেছে এটা তো বলা নাই, তাই না? তো একই ভাবে এখানে রবিবার স্পেসিফিক উল্লেখ করে বললেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 7/5,
7-এর 5 কেন, এই 31-এর 5 না কেন? এর কারণটা শুনেন, যে এইখানে বলা আছে যে ওই সপ্তাহে, তার মানে এখানে মোট দিনটা হচ্ছে ওই সপ্তাহটাকে টার্গেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর ওই সপ্তাহটাকে যদি আমরা টার্গেট করি তাহলে কিন্তু 7 দিন ধরে হিসাব করতে হবে। তারপরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এই 5 দিন তো বৃষ্টি হয়ে গেছে, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 7-এর 5, আর আমরা জানি মোট সম্ভাবনা 1, তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হচ্ছে 7-এর 2। তাহলে এখানে 7-এর 1 যারা দিবেন তাদের কিন্তু ভুল হচ্ছে, কারণ স্পেসিফিক করে বলে নাই। রবিবার বলছে ঠিক আছে, কিন্তু এই রবিবারটা ওই বৃষ্টি না হওয়ার দিনের মধ্যে পড়ছে। এখানে একটা সুন্দর করে দেখেন আমাদের 840 নম্বর পৃষ্ঠার ছবিটা, এই 840 নম্বর পৃষ্ঠায় আমরা সুন্দর করে বৃষ্টি সংক্রান্ত প্রশ্ন আলোচনা করছি। একসাথে দেখেন 10, 11, 12, 13 এই 4টা প্রশ্ন আছে, এবং এখানে সুন্দর করে সাইডে লেখা আছে রং আইডিয়া, 30-এর উপরে 12 দেওয়া যাবে না, কারণ 12 তারিখ মানে 12 দিন না। এই যে রবিবার মানে একদিন না, রবিবার মানে এটা বৃষ্টি না হওয়া 2 দিনের মধ্যে একদিন, এই জন্য 2টা দিনে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট আসি আমরা 7 নম্বরে দশমিকের প্রশ্ন। দশমিকের প্রশ্ন বলতেছে যে 2 গুণন 3 গুণন 0.5 আর নিচে হচ্ছে 1.5। দশমিকের পরে সমান সংখ্যক সংখ্যা থাকলে দশমিকগুলো এমনিতে উঠাই দেওয়া যায়, কারণ এই দশমিক তুলে দিলে এখানে একটা 10, এই দশমিক তুলে দিলে এখানে একটা 10, এটা কেটে কেটে লেখালেখি করে সময় নষ্ট না করলেও চলবে। তাহলে এটা 5 আর এটা 15, 3 এই 3 কাটা, সরাসরি 2 আনসার। বুঝে গেলে এই অঙ্কটা লেখালেখির প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা দশমিকের প্রশ্ন তো হুবহু কমন ফেলা কঠিন, কিন্তু এখানে যে কথাটা বললাম না যে এই দশমিক তুলে দেওয়া যায় ডিজিট সমান হওয়ার কারণে, এই জিনিসটা দেখেন আমাদের বইয়ের বেসিক ম্যাথের 151 নম্বর পৃষ্ঠায় এই যে মোস্ট ইম্পর্টেন্ট নিয়মের অঙ্কের মধ্যে একটা পয়েন্ট দেওয়া আছে নিচের দিকে, ইন্টারেস্টিং পয়েন্ট। এখানে বলা আছে কি, দশমিকের পর উপর নিচে অঙ্ক সংখ্যা সমান হলে শুধু দশমিক তুলে দিলেই হবে, শুধু দশমিক তুলে দিলেই হবে, কারণ এখানে দশমিকের পরে একটা সংখ্যা, এখানেও দশমিকের পরে একটা সংখ্যা। তো এই যে কনসেপচুয়াল বিষয়গুলা, এগুলা তো ভেঙে ভেঙে ক্লিয়ার থাকতে হবে, তাহলে আপনি যে কোনো অঙ্ক যেভাবে আসুক পারা যাবে। ওকে, নেক্সট আসি আমরা 8 নম্বর, অনেক ইন্টারেস্টিং একটা অঙ্ক, আপনাদের কোডের 19 নম্বর অঙ্ক বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয়, অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি, ঠিক আছে? তার মানে এখানে একটা সংখ্যা, এই সংখ্যা যখন রিভার্স করে দিব তাহলে এই সংখ্যা, এই 2 সংখ্যার যে পার্থক্যটা এটা হচ্ছে 27। এগুলা কার পার্থক্য? সংখ্যার পার্থক্য। সিরিয়াসলি খেয়াল করেন, এখানে একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট দেখা দিব, সংখ্যার পার্থক্য, তাই না? আচ্ছা, সংখ্যার পার্থক্য মানে কি? এই বড় সংখ্যা এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা। সংখ্যার পার্থক্যকে 9 দিয়ে ভাগ করলে অঙ্কের পার্থক্য চলে আসে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, অঙ্কের পার্থক্য, ঠিক আছে? অঙ্ক মানে কি? ডিজিটের পার্থক্য হচ্ছে এই 27কে 9 দিয়ে ভাগ করলে 3। এখন দেখেন অপশনগুলোর মধ্যে থেকে 3, 6 এর ডিফারেন্স 3 দেওয়া আছে, তাহলে এটা অ্যান্সার। আবার দেখেন 81, 45, হ্যাঁ 27, এদের মধ্যে কিন্তু ডিজিটগুলোর মধ্যে ডিফারেন্স দেওয়া নাই। এই ডিজিটগুলোর ডিফারেন্স দেখে কয়েক সেকেন্ডে উত্তর বলা সম্ভব। এটা কোথায় দেওয়া আছে? আমাদের বেসিক ম্যাথে সুন্দর করে লজিকটা দেওয়া আছে। দেখেন 30 নম্বর পৃষ্ঠায় বেসিক ম্যাথের বাস্তব সংখ্যা অধ্যায়ে এই যে দেখেন সংখ্যাগুলো এরকম উল্টাপাল্টা হলে পার্থক্যগুলো কেমন হয়, সবগুলোর পার্থক্য লিস্টটা দেখেন 72, 54, 45, 36, 27, 9, 18 এভাবে আছে। এই সবগুলোকে দেখেন 9 দিয়ে ভাগ করা যায়। 9 দিয়ে ভাগ করলে কি হবে? 9 দিয়ে ভাগ করলে যে ডিজিটগুলোর পার্থক্য বাইর হবে, সেই ডিজিটগুলোর পার্থক্য দেখেই আমরা কয়েক মানে সেকেন্ডে উত্তর বলতে পারবো, ঠিক আছে? ওকে, নেক্সট আসি আমরা তারপরে 165 নম্বর প্রশ্ন। সরি 165 না, এটা তো আমাদের বই আছে, আমাদের বেসিক ম্যাথ বইয়ের 30 নম্বর পৃষ্ঠায় 165 নম্বর প্রশ্নটা আপনারা দেখে নেবেন। 26 নম্বর আপনাদের শীটের আমাদের বইয়ের সিরিয়ালি 9 নম্বর, 1 নটিক্যাল মাইল কত ফুট? এটা তো মুখস্থ প্রশ্ন। আমাদের বইয়ের দেখেন ক্ষেত্রফল পরিমাপ অধ্যায় সুন্দরভাবে দেওয়া আছে, তবে এটা একটা ডেসিমাল অ্যান্সার আসে, এই জন্য পূর্ণ সংখ্যা দিয়ে একটু কম বেশি হয়। তো দেখেন এখানে বলা আছে যে অপশনগুলো দেওয়া আছে, এটা আমাদের বেসিক ম্যাথের 580 নম্বর পৃষ্ঠায় 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে দেওয়া আছে 60, 76, কিন্তু এখানে অপশনের মধ্যে এটা সবথেকে কাছাকাছি হচ্ছে 60, 80 দেওয়া আছে। তাহলে এই প্রশ্নটা নেওয়া যায়, কারণ 60, 76 সামথিং আছে, তো তাহলে এটা অ্যান্সার হচ্ছে ঘ, 60, 80 ফুট। নেক্সট আসি আমরা রম্বস সম্পর্কিত আলোচনা। হ্যাঁ, রম্বসের প্রশ্ন একটা আসছে 10 নম্বরে। দেখেন বলছে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে, সিরিয়াসলি খেয়াল করেন, রম্বস হচ্ছে যে বাহুগুলা 4টায় সমান, কিন্তু কোণগুলা 90 ডিগ্রি না, এবং কর্ণগুলো অসমান, ঠিক আছে? এই কর্ণগুলো যখন ছেদ করে তখন এই যে এই জায়গাটাতে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। এটা হচ্ছে মুখস্থ রাখার জিনিস এবং এটা কনসেপচুয়াল বিষয়। দেখেন আপনারা
আমাদের বেসিক ম্যাথ বইয়ের 944 নম্বর পৃষ্ঠায়। হ্যাঁ, বেসিক ম্যাথ বইয়ের দেখেন 944 নম্বর পৃষ্ঠায় কত সুন্দর করে চিত্রটা আট করে দিয়ে ওইখানে 90 ডিগ্রির একটা সুন্দর করে মার্ক দেওয়া আছে। এবং আরো একটা পয়েন্ট দেখেন, রম্বসের বৈশিষ্ট্য যখন আমি লিখছিলাম তখন সুন্দর করে এখানে যে রম্বসের বৈশিষ্ট্যগুলো দিছি, সর্বশেষ যে বৈশিষ্ট্যটা দেওয়া আছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যাদের কাছে বই আছে বের করে দেখেন 944 নম্বর পৃষ্ঠায় এই যে লাইনটা আমি বোল্ড করে দিছি 86 নম্বর প্রশ্নের উপরে, যেটা কারণ আমি জানি যে এইখানে অনেকের কনফিউশন তৈরি হয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ওইখান থেকে প্রশ্ন চলে আসছে। আচ্ছা, এরপর আসি আমরা 11:35, মানে 11 নম্বর সিরিয়ালে প্রশ্ন আর 35 নম্বর। হ্যাঁ, 35 নম্বর দেখেন, বলতেছে যে 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? এই অঙ্কটা দেখেন কয়েক সেকেন্ডে করা যাবে, কিন্তু অনেকে অনেক কাহিনী করে সময় নষ্ট করছেন। কিভাবে দেখেন, যে 200 থেকে 500, তাই না? তাহলে 200 আর 500, 500 সর্বোচ্চ সংখ্যা কত? 7 7 49, 797। এইটাকে 7 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন তো 1 থেকে 500 পর্যন্ত কতটা সংখ্যা আছে 7 দিয়ে ভাগ করা যায়? এই দেখেন 7 দিয়ে ভাগ করে 7 7 49, 71টি। 71টা সংখ্যা আছে 1 থেকে শুরু করে 700 পর্যন্ত, ওই 500 পর্যন্ত, যাদেরকে 7 দিয়ে ভাগ করা যায়, মানে 7 এর নামতা বললে এগুলো আসবে। এখন 200 এর আগ পর্যন্ত সংখ্যাগুলো বাদ দিলে তো হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি 37 এ 210 হয়, কিন্তু এটা তো 200 পার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 200 থেকে আরেকটু কমাই 203, তারপরে 200 পার হয়ে যাচ্ছে, তাহলে আরেকটু কমাই, তাহলে 196। ঠিক আছে, তার মানে 30টা 7, 29টা 7, 28টা 7। অর্থাৎ এই যে 1 থেকে 500 পর্যন্ত যেই 71টা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে, সেইখানে আমরা দেখতেছি 1 থেকে 200 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 28টি। তাহলে এই 28 বিয়োগ করে দিলে 43টি। এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এই রকম করে স্মার্টলি চিন্তা করতে পারলে আপনার সমান্তর ধারার পদ সংখ্যা বের করার সূত্র মনে আছে কিনা এটা নিয়ে কনফিউশনে থাকতে হবে না। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি পারার মতো অঙ্ক। দেখেন এইরকম প্র্যাকটিক্যালি পারার মতো অঙ্ক এবং ব্যাখ্যা আমরা দিছি আমাদের বইয়ের 694 নম্বর পৃষ্ঠায় 17 নম্বর অঙ্কটা দেখলে আপনারা বুঝবেন। ঠিক আছে, যে এরকম সংখ্যা আসলে তখন প্রথমে সংখ্যাগুলো বাদ দিলে তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিভাবে দেখেন, আমরা এখানে মুখে মুখে টেকনিকটা বলছি যে 1 থেকে 100 পর্যন্ত মোট 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 25টি। 4, 8 এবং 100 এই 3টি সংখ্যা বাদ দিলে মোট বিভাজ্য সংখ্যা 22টি। ওইখানে যেমন শুরু আর শেষের সংখ্যা বাদ দিছি, এরকম এখানে শুরু শেষের সংখ্যা বাদ দিলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আর যদি নরমালি কেউ করতে চান তাহলে সিস্টেমেটিক ওয়েতে রিটেনের জন্য তাদের জন্য সিস্টেম হচ্ছে 7 দ্বারা বিভাজ্য 200 এর পরের সংখ্যা হচ্ছে 203, আর 7 দ্বারা বিভাজ্য 500 এর কাছের সংখ্যা হচ্ছে 797। এইখান থেকে এখন আমরা পদ সংখ্যা বাইর করার সিস্টেম বাইর করব। পদ সংখ্যা বাইর করার সিস্টেম হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড ডি বা সাধারণ অন্তর যোগ 1। তাহলে 3 থেকে বাদ দিলে 4, 203 থেকে এখানে যদি বাদ দেই তাহলে হচ্ছে 4 হাতে করে নাই, 0 থেকে 9, আর হচ্ছে 294, 7 যোগ 1, এটা 4 7 28, 7 2 14, 42 আর 1 মিলে 43। এইভাবেও করা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে নেক্সট আসি আমরা 12 নম্বর প্রশ্নটা দেখেন। 12 নম্বর প্রশ্নটাতে বলতেছে আপনাদের সেটের 48 নম্বর প্রশ্নটাতে বলতেছে যে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 40। দুটি সংখ্যা যদি ধরি, একটা এক্স একটা ওয়াই, এই সংখ্যাগুলোর অর্ধেক, এই অর্ধেক আর এই অর্ধেক, এই দুটো যোগ করলে হচ্ছে 40। আবার তাদের পার্থক্যের 1/4, পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই, 1/4 হচ্ছে 1/4। এইটার কত? এটা হচ্ছে 18। এখন উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে ছোট সংখ্যাটি কত, অর্থাৎ এখানে যেহেতু ছোট সংখ্যা আমরা ওয়াই ধরছি, এটার মান কত। তো এইভাবে লিখে করতে গেলে কিন্তু সময় লাগবে, অথচ কয়েক সেকেন্ডে যদি সমাধান দিতে চাই তাহলে বিষয়টা দেখেন যে এই অর্ধেকের যোগফল যদি 40 হয় তাহলে সম্পূর্ণটার যোগফল হবে 80। আবার এখানে বলতেছে বিয়োগফলের 4 ভাগের 1 ভাগ যদি 78 হয় তাহলে বিয়োগফলটা হবে 18 আর 4 গুণ করলে 72। যোগফল আর বিয়োগফল থাকলে ছোট সংখ্যাটা বাইর করার জন্য এই যে বিয়োগ করতে হয়। বিয়োগ করলে কি হয়? এই যে 2y এর মান হচ্ছে 8, y এর মান 4। এই জিনিসটা না করে যদি আপনারা কেউ ফর্মাল নিয়মে সমাধান করতে যান তাহলে কিন্তু যে সময় লাগবে, তাহলে আর এমসিকিউ পরীক্ষায় অ্যান্সার সহজে পারবেন না। এই জন্য একটু মাথা খাটায় ঠিক করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 4, ঘ নম্বর অপশনে। এই প্রশ্নটা দেখেন আপনারা আমাদের বেসিক ম্যাথ বইয়ের সংখ্যা অধ্যায় 26 নম্বর পৃষ্ঠায়
141 নম্বর অঙ্কটা দেখেন তো কত সুন্দরভাবে মিল আছে। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 51, তাদের পার্থক্যের 1/4 13, সংখ্যা দুটি কত? তারপরে আবার 142 নম্বর অঙ্কটা দেখেন, দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 52, তাদের পার্থক্যের 1/4 4, সংখ্যা দুটি কত? অর্থাৎ এই রকমের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আসতেছে আমাদের বইয়ে, সুন্দরভাবে বিস্তারিত এবং শর্টকাট সমাধান কিন্তু দেওয়া আছে। সাইডে বক্সটাতে আপনারা দেখতে পারেন। যাদের কাছে বেসিক ম্যাথ বইটা আছে 26 নম্বর পৃষ্ঠা বাইর করে 141 নম্বর প্রশ্নটা দেখে নিলেই হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট আসি। আমাদের সিরিয়ালে 13 নম্বর এবং আপনাদের শীটের 53 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা দেখেন, বলছে যে 20 ফুট লম্বা একটা বাঁশ এমন ভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের 2/3 হয়। ছোট অংশটি বড় অংশের 2/3। তার মানে এখানে 20 কে 2 ভাগ করতে হবে এমন ভাবে, একটা 3 ভাগ হবে, একটা 2 ভাগ। তাহলে 3 ভাগ আর 2 ভাগকে যদি আমরা 3x আর 2x আকারে প্রকাশ করি, তাহলে এটা সমান সমান 20। তাহলে 5x সমান সমান যদি 20 হয়, x এর মান হচ্ছে 4, তাহলে ছোটটা হবে 4 দুগুণা 8। তাহলে এই যে এইভাবে সমাধান করলাম, এই জিনিসটাই আমাদের ভগ্নাংশ অধ্যায়ে অনেক সুন্দর করে হুবহু আছে। এই প্রশ্নটা আগেও আসছে পরীক্ষায়, এই জন্য কমন আসছে। দেখেন আমাদের ভগ্নাংশ অধ্যায়ে 42 নম্বর প্রশ্নটা। এখানে চিত্রটা দেখলে আপনারা বুঝবেন যে সাইডে আমরা নিচে সুন্দর করে চিত্রটা দিছি বেসিক ম্যাথ বইয়ের ভগ্নাংশ অধ্যায়ে। তো এখানে ওই 4 ফুট 4 ফুট 4 ফুট করে কিন্তু 20 ফুটকে 5 ভাগ করে ছোটটাকে 2 ভাগ আর বড়টাকে 3 ভাগ দিলেই অ্যান্সার চলে আসবে 8 ফুট। ওকে, নেক্সটে আসি আমরা 14 নম্বর সিরিয়ালের প্রশ্ন। প্রশ্ন নাম্বার হচ্ছে 54, সরাসরি প্রশ্ন নাম্বার 54তে বলতেছে কি, 54 নম্বর প্রশ্ন দেখেন, বলছে যে এক ঝুড়ি আম 400 টাকায় ক্রয় করে 5% লাভে বিক্রয় করা হলো। এর ক্রয় মূল্য 5% কম হলে কত টাকা লাভ হতো? এই অঙ্কটার 5 সেকেন্ড অ্যান্সার শুনবেন। 400 এর 10% সমান সমান 40। এখন এটা তো 10 সেকেন্ডে বা 5 সেকেন্ড লাগবে। আর যদি মুখে মুখে করতে চান, লেখালেখির দরকার নাই। ভাবেন তো 400 এর 10% মানে তো সরাসরি 10 ভাগের 1 ভাগ মানে 40 অ্যান্সার। এখন আপনারা বলতে পারেন 10% কোথায় পাইলাম? তাহলে ব্যাখ্যাটা শোনেন। ব্যাখ্যাটা শোনার আগে দেখেন তো যে যেই কথাটা আমি বলতেছি এই কথাটা আমাদের বই আছে কিনা একটু দেখি তো। যে 5% হচ্ছে লাভে বিক্রি করছে, তার মানে সে 400 টাকায় জিনিসটা বাজারে নিয়ে গেল, 400 এর 5% সমান সমান 20 টাকা লাভ হলো। এখন বলতেছে যে এই 400 টাকায় না কিনে যদি এখানে 5% কম দামে কিনতো, তাহলে ক্রয় মূল্যটা থেকে 5% কমে যাবে। তাহলে 400 এর 5% কমে গেলে তাহলে জিনিসটা সে 80 টাকায় কিনতো, 380 টাকায়। 380 টাকায় যখন কিনতো, সে তো বিক্রয় মূল্য আর কম হচ্ছে না, তাই না? তাহলে এই দেখেন 420 টাকায় যে বিক্রি করছে, আর যদি কেনার সময় 380 টাকায় কেনে, তাহলে আগে যেখানে 20 টাকা লাভ হয়েছিল এখন ওইখানে 40 টাকা লাভ হবে। তো এইখানে টার্নিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে এটা লাভের যে 5%, এটা হচ্ছে 400 এর 5%। আবার যেটা কম দামে কিনতেছে এইটা যে 5%, এটাও কিন্তু ওই 400 এর 5%। অর্থাৎ এই দুইটা 400 এর 5% হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই 5% আর এই 5% মানে লাভের 5% আর কম দামে কেনার 5% যদি আমরা যোগ করে দিই, তাহলে সরাসরি 10% লেখা যাবে। এই আইডিয়াগুলো তো আপনার ভেতরে আসতে হবে। আর আসবে কোথা থেকে? বেসিক ম্যাথ বইয়ের বেসিক আলোচনাগুলো ভালো করে পড়লে। দেখেন আমাদের বইয়ের 365 নম্বর পৃষ্ঠায় লাভ ক্ষতি অধ্যায়ে 38 নম্বর অঙ্কটা হুবহু একই রকম, এবং যে টেকনিকটার কথা বললাম এটাও কিন্তু দেওয়া আছে নিচে মার্ক করা জায়গাটাতে। বলা আছে কি ট্রিক্স 15% ও 10% দুটোতেই যেহেতু 1000 এর উপর হিসাব হচ্ছে, তাই এক লাইনে লেখা যায় 1000 এর 25%। এবং অঙ্কটা আপনারা মিলাই নেন যে একটা দ্রব্য 1000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো, দ্রব্যটির মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? হুবহু একই রকম কিনা বলেন? ডিজিট মিল আসার তো প্রয়োজন নাই, তাই না? আচ্ছা, ওকে, নেক্সট আসি আমরা 15 নম্বর প্রশ্ন। এই 15 নম্বর প্রশ্নটা একটা মানসিক দক্ষতার প্রশ্ন, দিক নির্ণয়ের। ঠিক আছে, এখানে দেখেন বলতেছে কি যে গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন, কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে আছে? তাহলে এই যে মান নির্ণয় মানে মানসিক দক্ষতার দিক নির্ণয়ের যে প্রশ্ন, এরকম একটা ক্লাস আমি কিন্তু আমাদের ইউটিউবে নেওয়া আছে আগে থেকে, আপনারা দেখে নিতে পারেন দিক নির্ণয় নিয়ে। তো এখানে আমরা যেটা করছি যে এই অঙ্কটা যার শুধু দিকটা কোনটা কোন পাশে এটা বুঝতে হবে। ঠিক আছে, ধরেন যে পশ্চিম না, আচ্ছা একটু প্র্যাকটিক্যালি আসি। এই যে পশ্চিম, সবসময় উত্তরকে উপরে রাখবেন। তাহলে উত্তরকে উপরে রাখলে পশ্চিম এই পাশে না, তাহলে উত্তরকে যদি আমরা উপরে রাখি তাহলে আসছে কি যে দক্ষিণ নিচের দিকে। আপনার বাংলাদেশের মানচিত্র হোক বা ওয়ার্ল্ড ম্যাপটা বাড়ি করবেন। সকালে সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে বাম পাশে উত্তর আর ডান পাশে দক্ষিণ হয়। সূর্যের দিকে মুখ করে মানে হচ্ছে পূর্ব,
অর্থাৎ ডান পাশে পূর্ব, এটা পশ্চিম। অর্থাৎ সবসময় আপনি দিক নির্ণয়ের যে কোনো অঙ্ক করলে এইভাবে সেট আপ করবেন। এখন আসেন, গ্রীষ্মের বিকালে আপনি হাঁটতে বের হয়েছেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে। বিকালের সময় সূর্য সামনে মানে কি? সূর্য পূর্ব দিকে ওটা, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে বিকালের দিকে হচ্ছে এই যে আপনি লোকটা এখানে দাঁড়া আছেন, এই পাশে মুখ করে আছেন, এই পাশে আসতেছেন, এটা হচ্ছে বিকালবেলা পশ্চিমের দিকে। কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন। পশ্চিম পাশে যাওয়া অবস্থায় কেউ যদি বাম পাশে ঘুরে, সে নিচের দিকে মানে দক্ষিণ দিকে আসতেছে, ঠিক আছে? এরপরে কি বলতেছে যে কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন, যে লোকটা নিচের দিকে আসতেছে ও যদি ডান দিকে ঘুরে মানে এই দিকে আসবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে আবার পশ্চিম দিকেই যাচ্ছে। তাহলে এখন আপনার মুখ কোন দিকে? শুরুতে যেহেতু পশ্চিম ছিল, এখনো পশ্চিম দিকেই আছে। তো এই যে দাগ টানে এত কাহিনী করলাম না, এগুলো কোনো কিছু লাগবে না। যদি আপনি সেকেন্ডে সেকেন্ডে উত্তর দিতে চান, খাতা কলম লাগবে না। কিভাবে? আপনারা একটা চিত্র দেখেন, আমাদের মানসিক দক্ষতা যে বইটা আছে, খায়রুস মেন্টাল অ্যাবিলিটি, এই খায়রুস মেন্টাল অ্যাবিলিটি বইটা আপনাদের একটু দেখাই দিই। এই মানসিক দক্ষতা বইয়ের 221 নম্বর পৃষ্ঠায় দেখেন সুন্দর করে চিত্র আট করে দেওয়া আছে এবং নিচের দিকে বলা আছে যে লেফট মাইনাস রাইট ইকুয়াল টু 0। তার মানে একবার যদি ডানে একবার বামে কেউ ঘুরে, তাহলে এই ডান বাম কাটাকাটি হয়ে 0 হয়ে যায়। 0 হয়ে যাওয়া মানে হচ্ছে যে আপনারা চিত্রটা দেখতেছেন, এটা কিন্তু নিচের দিকে আছে, এল মাইনাস আর বা আর মাইনাস এল সমান 0। 0 মানে হচ্ছে যে শুরুতে যেদিকে যাচ্ছিল একই দিকে যাচ্ছে। তার মানে একবার ডানে একবার বামে ঘোরা মানে যা, মোটের পর কোনো পাশে না ঘোরা মানে তা। এই আইডিয়াটা যদি আপনার মাথায় থাকতো, তাহলে কি হতে পারেন, আপনার কোনো চিত্র আট করা করার দরকার নাই। শুধু আপনি মনে রাখবেন যে বিকালের দিকে যেহেতু সূর্য সামনের দিকে থাকে, তাহলে লোকটা একবার ডানে একবার বামে ঘুরলে আবার সামনের দিকে যাচ্ছে, মানে পশ্চিম দিকে যাচ্ছে। তাহলে এই যে এইভাবে মুখোমুখি অঙ্কের অ্যান্সার বলা যাবে প্রশ্নের, কিসের উপর ভিত্তি করে? বেসিকের উপর ভিত্তি করে। আর বেসিকগুলো কোথায় পাবেন? বেসিকগুলো আমাদের বেসিক ম্যাথ বই এবং মানসিক দক্ষতা বইটা পড়লে বেসিক আলোচনা পাবেন। প্রশ্ন সব কমন পাইতে হয় না, কনসেপচুয়াল বিষয়গুলো ক্লিয়ার থাকলে সবই কমন, ঠিক আছে? ওকে, তো নেক্সট আসি আমরা 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর এবং সিরিয়ালে হচ্ছে 59 নম্বর। বলতেছে যে যদি এটা হচ্ছে সমীকরণের একটা প্রশ্ন, 6x মাইনাস ওয়াই ব্র্যাকেট থাকলে আমরা জানি সমান সমান দিতে হয়, আর 3x মাইনাস প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 13। উত্তর চাইছে এক্স ওয়াই কত, মানে এক্স ওয়াই এর মান চাইছে। তাহলে এগুলা সিস্টেম হচ্ছে যে অপনয়ন পদ্ধতিতে করলে সব থেকে সহজ হয়। একবার আমরা এই এক্সটাকে উঠাই দিতে চাইলে ওয়াই এর মানটা বসাবো, তাই না? তাহলে যদি 2 দ্বারা গুণ করি এটাকে, তাহলে কত হচ্ছে 12x মাইনাস 2y ইকুয়াল টু 2। এখন যদি আমরা যোগ করি তাহলে ওয়াই ওয়াই বাদ চলে যাবে, তাহলে 13 আর 2 15x ইকুয়াল টু হচ্ছে কত? 15। আর x এর মান হচ্ছে 1। তাহলে x এর মান যদি 1 হয়, তাহলে এই 1টা যদি আমরা এখানে বসাই দেই, তাহলে কত হচ্ছে? এই যে মাইনাস ওয়াই আছে না, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু 6কে 6, 6টা ওই পাশে চলে গেলে হবে 5। তাহলে ওয়াই এর মানটা হচ্ছে 5। তাহলে x কমা ওয়াই এর মান হচ্ছে 1,5। অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। এটা অপনয়ন পদ্ধতিতে আপনারা যে কেউ সমাধান করতে পারেন। এইরকম অনেকগুলা প্রশ্ন আপনারা আমাদের 762 বইয়ের 762 নম্বর পৃষ্ঠায় দেখেন 35 নম্বর অঙ্ক প্রায় হুবহু একই নিয়মে, যে ব্র্যাকেট দিয়ে থাকলে কিভাবে করতে হয়, কিভাবে গুণ করতে হয়, কাটাকাটি করতে হয় দেওয়া আছে, অপনয়ন পদ্ধতির অঙ্ক এগুলো। আচ্ছা, নেক্সটে আর দুটা মাত্র প্রশ্ন আছে। 17 নম্বর প্রশ্নটা দেখেন। 17 নম্বর প্রশ্নটা বলতেছে, এটা আপনাদের ক্লিয়ার তো না? ক্লিয়ার না হলে একটু কমেন্ট করবেন। 17 নম্বর প্রশ্ন বলতেছে যে কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে যোগফল 5 এর বর্গ হবে। এটা মুখোমুখি করার টেকনিকটাকে শুনেন। 5 এর বর্গ হবে মানে কি? 25 হবে। কখন হবে? 20 যোগ করলে 25 হবে। 20 যোগ করার আগে কত ছিল? 20 যোগ করার আগে 5 ছিল। কি করে 5 হয়েছে? বর্গমূল করে 5 হয়েছে। কতকে বর্গমূল করে 5 হয়েছে? 25কে বর্গমূল করে 5 হয়েছে। এই কথাটা আমরা উল্টা পাশে লিখতে পারি। কিভাবে? 5 এর বর্গ মানে হচ্ছে 25। দেখেন 5 এর বর্গ মানে হচ্ছে 25, 20 যোগ করার পরে 25 হয়েছে, তার মানে 20 যোগ করার আগে ছিল 5, বর্গমূল করার পরে 5 হয়েছে, তাহলে বর্গমূল করার আগে স্কয়ার ছিল, অর্থাৎ 25 ছিল। অর্থাৎ পুরো অঙ্কটাকে উল্টা পাশে লিখলে এরকম হবে। আর যদি x ধরে করতে যান তাহলে একটু সময় লাগবে। ধরি সংখ্যাটা x, x এর বর্গমূল তারপর হচ্ছে প্লাস 20 ইকুয়াল টু 5 এর বর্গ মানে 25। তাহলে এখানে √x ইকুয়াল টু হচ্ছে 20 আর 25 থেকে 20 গেলে 5, আর x এর মান হচ্ছে 25। অর্থাৎ x টেক্স যদি আনতে না চান, মুখোমুখি করতে চান, তাহলে আমি যেভাবে উল্টা পাশে বললাম এইভাবে করবেন। দেখেন হুবহু এই অঙ্কটা আমাদের বইয়ের 163 নম্বর পৃষ্ঠায় 42 নম্বর অঙ্কটা আছে। এটা প্রাথমিক শিক্ষণীয় পরীক্ষা 2015-তে আসছিল।
কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5-এর বর্গ হবে। আমরা কিন্তু তার উপরের অঙ্কটা দেখেন, কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4-এর বর্গ হবে। এই দুটো প্রশ্ন পাশাপাশি লিখছি এবং 41 নম্বরটা আমরা বিস্তারিত সমাধান দিছি, আর 42 নম্বরটা আমরা মুখোমুখি টেকনিক দিয়ে দিছি। এবং 41 নম্বর কিন্তু বক্স আকারে দেখেন মুখোমুখি করার টেকনিকও দেওয়া আছে। এই মুখোমুখি করার টেকনিকগুলো ফলো করলে যেটা হবে, অর্ধেক সময়ের মধ্যে উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। নেক্সট আসি আজকের ক্লাসের লাস্ট ওয়ান অঙ্ক 18 নম্বর। 80 আপনাদের সিরিয়ালে 80 নম্বরে ছিল। বলতেছে যে একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং সপ্তম পদ 60 হলে 12তম পদটি কত? তাহলে আসি, এটা আপনারা দেখেন আমাদের বইয়ে কত সুন্দর করে হুবহু কমন আছে, জাস্ট এটা একটু দেখেন। জাস্ট বেসিক ম্যাথ বইয়ের 692 নম্বর পৃষ্ঠায় সমান্তর গুণোত্তর ধারা অধ্যায়ের 8 নম্বর অঙ্কটা দেখেন, হুবহু এই প্রশ্নটা আছে। একটা সমান্তর ধারা সাধারণ অন্তর 9 এবং সপ্তম পদ 60 হলে 12তম পদটি কত? স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে 2017 সালে আসছে। এবং এইরকম প্রশ্ন উপরের অঙ্কটা দেখেন 37তম বিসিএসে আসছে যে একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6তম পদটি 52 হলে 15তম পদটি কত? তো এখানে দেখেন বাম পাশে লিখিত সমাধান আছে, আবার ডান পাশে মুখোমুখি করার টেকনিক আছে। তাহলে এই যে আমরা দেখতেছি যে আপনাদের অঙ্কটা এখন দেখেন যে সপ্তম অন্তর 9, সপ্তম পদ 60, 12তম পদ, তাই না? তাহলে এই যে এটা একটা অনেকগুলা পদ, এই পদ জানি না কোথায় যে এখন বলতেছে যে নবম অন্তর 9, তার মানে এই মাঝখানে যে ব্যবধান এটা হচ্ছে 9, আর সপ্তম পদটা কত? 60, এন্ড 12তম পদ বাড়ি করতে বলছে। দেন সপ্তম পদ থেকে 12তম পদ মানে 5টা গ্যাপ আছে। একটা গ্যাপের মান যদি 9 হয় তাহলে 5টা গ্যাপের মান হবে 45। 60 থেকে যদি আমি 45 যাই তাহলে আমি পাবো 105। এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এখন যাদের কনফিউশন লাগবে তারা কিভাবে করবেন, এই যে আমাদের চিত্রটা দেখালাম বাম পাশে রিটেন আকারে, সপ্তম পদ 60 দেওয়া আছে না, তাহলে সপ্তম পদ আমরা জানি a প্লাস r মাইনাস 1 ইন্টু d সমান সমান কত? এখানে 60। ঠিক আছে, এর মান হচ্ছে কত? প্রথম এর মান জানি না। ঠিক আছে, এই যে r এর মান সপ্তম পদ 7 মাইনাস 1, d এর মান 9 ইকুয়াল টু 60। ঠিক আছে, তাহলে 6 লং 54, এর মান হচ্ছে 60 মাইনাস 54 সমান সমান 6। এটা হচ্ছে রিটার্ন আকার সমাধান। এখন এর মান যখন 6 পাইলাম তাহলে 12তম পদ কত? 12তম পদ সমান সমান এই যে এর মান হচ্ছে 6 প্লাস 12তম পদ মানে 12 থেকে 1 বাদ দিলে 11, ডি এর মান 9, তাহলে 6 প্লাস 99 সমান সমান 105। এটা হচ্ছে লিখিত আকারে সমাধান। আর আমি যেটা বললাম সেটা মুখে মুখে হয়ে গেল। কিন্তু তারপরে কনফিউশন লাগবে অনেকের যে সপ্তম থেকে 12 5টা বিয়োগ করে সরাসরি 5 ধরবো নাকি 6টা ধরবো নাকি 1 কম ধরবো, ধারণা কিন্তু এই সমস্যাটা হয়। তাহলে একটু লিখবেন, সপ্তমের পরে যখন অষ্টম বলতেছি তখন এইখানে একটা গ্যাপ, অষ্টমের পরে যখন নবম বলতেছি তখন এখানে একটা গ্যাপ, নবমের পরে যখন দশম বলতেছি তখন এখানে একটা গ্যাপ, দশমের পরে যখন 11 বলতেছি তখন এখানে একটা গ্যাপ, 11 আর 12 মাঝখানে একটা গ্যাপ। তাহলে 1 2 3 4 5, 5টা গ্যাপ। আর তো কনফিউশন লাগার কিছু নাই। তার মানে পরীক্ষার হলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার মানসিক চাপ আসতে পারে, সেটার আবার সমাধানও আছে। ঠিক আছে, তো যাই হোক আজকের ক্লাসটা কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্টে একটু জানাবেন। যারা ইউটিউবে আমাদের ভিডিওটা দেখবেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটা, এবং অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন, কমেন্ট জানাবেন আপনার মতামত। আর আমরা সামনে এই প্রশ্নগুলো আপনারা সকলে কিন্তু বেসিক ম্যাথ বইয়ে সুন্দরভাবে ব্যাখ্যা সহ সমাধান পাবেন। আমাদের বর্তমানে এই বেসিক ম্যাথের এই ফুল বইটার উপর প্রায় 1048 পৃষ্ঠার বইয়ের উপর একটা কোর্স চলতেছে। এই কোর্সটা আপনারা যে কেউ চাইলে আমাদের পেজে নক করে ভর্তি হয়ে যেতে পারেন। 6 মাস মেয়াদী এই কোর্সটা। এছাড়াও আমাদের বিসিএস রিটেন এবং ব্যাংক প্রিলি ব্যাংক রিটেনের কোর্সে ভর্তি চলমান আছে। আপনারা চাইলে যে কেউ ভর্তি হতে চাইলে আমাদের যে ডেসক্রিপশনে খায়রুস ম্যাথ পেজ আছে, এই পেজে নক করলে আপনারা আমাদের কোর্সগুলো করতে পারবেন। তো কোর্সের ভর্তির যে প্রসেসিংটা সেটা সুন্দরভাবে আমাদের নাম্বারটা সহ দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, পেমেন্ট করে যে কেউ ভর্তি হতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।